আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান। অন্তত ১৬টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামীম ওসমানের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমিরি ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিয়স। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে বেশি আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমিরি ওসমান। অন্তত ১৬টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর তাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলা নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় ১৯৯৮ সালে নগরীর চারসারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমিরির। তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। ২০০০ সালের ১৯ নভেম্বর নগরীর ইসদাই ওসমানী স্টেডিয়ামের সামনে আজমিরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই একসময়ের বন্ধু আলমগীরকে। ২০০৯ সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে ১৪ টুকরো করার অভিযোগ আজমেরির বিরুদ্ধে। ২০১০ সালের ১৮ এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ ২০১১ সালে অবৈধ অস্ত্রমাদক পরিবহনে রাজি না হওয়ায় আজমিরি বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে, ২০১৩ সালে ২৯ জানুয়ারি টানবাজারের রংসুতা ব্যবসায়িক গোবিন্দ সাহাবুল, ২০১২ সালে ১৫ জুলাই মিঠুকে শহরের হেরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিন এই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার ৩ দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলে প্রচার রয়েছে। ২০১৩ সালের শুরুতে নগরীর মাজদাই এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমিরি ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমিরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। ২০১৩ সালের ৬ মার্চ চারসারায় সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয়। মার্চের ৮ তারিখে শীতলক্ষ্যা নদীর কুমুদনীর পোতাশ্রয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া আজমিরির ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভুমর ২০১৩ সালের ১৩ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৩ সালের নভেম্বরে ১ নম্বর বাবর আয়েল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমিরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হুন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মোহরা দিতে নেই আজমিরি। তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত। অভিযোগ রয়েছে নগরের গুম, খুন, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে। প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন, এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা। তার বাড়ির নিচতলায় অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল। এছাড়া আল্লামা ইকবাল রোড, জামতলা স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল। প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশেপাশের বাসিন্দারা। এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা, বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায়। কারণ আজমিরি ওসমানের বোন জামাই পুলিশের একজন উপকমিশনার। আজমিরির বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের। সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার উপর। আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নিয়ে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর। গুলি করে অয়ন ওসমানও। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ। ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার।
অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলে তার একছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধুমকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ২০৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে সে সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম ওসমান বাদ তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালে 111-এর পদপরিবর্তনের আগদিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। ২০১১ সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হন সেলিনা হায়াৎ তাইবী। তাইবীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১-১-১১ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশনকে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি। আদালতে সেই সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার প্রতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার মহান কীর্তি হিসাবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ ওই প্রতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান।